এটা প্রেজেন্টেশন না, এটা ডিলিট করেছি সেটা, এটা না তো এটা ছিল ইয়ে কলিক ব্যাংকের এটা ছিল ইয়ে ছিল অবসরী জন্ডিস। আমার পড়াশোনা সাউন্ডটা করাই দেবো নাকি? সাউন্ড কম আছে তোমার, ধরো অল্প সাউন্ডটা করাই দিই। সাউন্ডটা কোথায়? আমার সাউন্ডটা কই? পাইছি। হান্ড্রেডে দাও। বলো আজকে তোমাদের যে লেকচার নিতে যাচ্ছি সেটা হচ্ছে সার্জিক্যাল জন্ডিস। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। সার্জিক্যাল স্যার জন্ডিস আপনার ক্যামেরাটা অন করে দিলে স্যার আপনাকে দেখতে পারতাম স্যার। তোমরা অন করনি মা? ওই প্রথমে ইয়ে করে নেয়নি তারা। মা ক্যামেরা কোথায় অন করতে হয়? কি বললো? আস্তে ক্যামেরাটা দেখা যাচ্ছে না তোমাকে। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। তো আজকে যে তোমাদের লেকচারটা নিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অবস্ট্রাটিক জন্ডিস অথবা যেটাকে আমরা বলি সাধারণ ভাষায় সার্জিক্যাল জন্ডিস। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার সার্জিক্যাল জন্ডিসের উপর তোমাদের এখানে ভাইভাতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করি, এখানে হসপিটালেও তোমাদের কিছু টপিকস থাকে এবং তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রিটেনে কোশ্চেন আসে। হ্যাঁ, এই টপিকসগুলি তোমাদের বারবার আমরা রিপিট করি। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা ভালো করে শিখবে। আমি যেটুকু তোমাদের আউটলাইন দেই সেটুকু একটু মনোযোগ দিয়ে দেখবে অথবা মনোযোগ দিয়ে শুনবে ইনশাল্লাহ। সার্জিক্যাল জন্ডিস বলতে আমরা কি বুঝি? আমরা প্রথমে জিজ্ঞেস করি যে জন্ডিস ডিউ টু মেকানিক্যাল অবস্ট্রাকশন টু দি biliary tree, unusually the CBD বা common bile duct which can be corrected surgically or amenable to surgical treatment। এখানে যে পয়েন্টটা তোমাদের ফোকাস করছি সেটা হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন। জন্ডিস বলতে আমরা মেডিকেল জন্ডিস বুঝি, সার্জিক্যাল জন্ডিস বুঝি, or জন্ডিস ডিউ টু আদার কজেস, হ্যাঁ, কনজেনিটাল কজেস। তো মেকানিক্যাল অবস্ট্রাকশন দিয়ে যদি biliary tree-তে আমরা কমন আনইউজুয়ালি সিবিডি, ইউজুয়ালি যে সিবিডি বলবো না, আনইউজুয়ালি যে সিবিডি, সেটা যদি মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়, হ্যাঁ, এবং এটা অ্যামনেবল সার্জিক্যাল ট্রিটমেন্ট, আমরা সার্জিক্যালি যদি আমরা এটাকে কারেকশন করি তাহলে এই জন্ডিসটাকে সিমটমটাকে আমরা পেশেন্টের রিলিভ করা যায়। সেই ইয়েটাকে টপিকসটাকে আমরা বলি হচ্ছে সার্জিক্যাল জন্ডিস। তো প্রতিটা পয়েন্ট লাইন তোমাদেরকে মনে রাখতে হবে যে মেকানিক্যাল অবস্ট্রাকশন 1 নম্বর কথা, 2 নম্বর কথা হচ্ছে আনইউজুয়ালি যে সিবিডি, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যামনেবল টু সার্জিক্যাল ট্রিটমেন্ট। এটাকে বলা হচ্ছে তোমার সার্জিক্যাল জন্ডিস। কি কি কজ আমরা পাই সাধারণত? তোমরা পরীক্ষা হলে যখন জিজ্ঞেস করা হয় তোমরা আনইউজুয়াল কজগুলি আগে বলো, কমন কজগুলি আগে বলার চেষ্টা করবা। এটাকে আমরা পাঠ করে দিই, তোমাদের বইতে আছে। লুমিনাল অবস্ট্রাকশন যদি হয় ডিউ টু স্টোন or commonly roundworm or Ascaris lumbricoids আমাদের এশিয়া মহাদেশে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রোকেন টি টিউব। আমরা সময় পোস্ট অপারেটিভ আমরা এখানে কোলিডোকোটমি করে আমরা টি টিউব ড্রেনেজ দিই। টি টিউব সিটিউ থাকলে অনেক সময় টি টিউবটা যখন আমরা রিমুভ করি কোনো একটা পার্ট যদি এখানে থেকে যায়, এই ব্রোকেন টি টিউব থেকে পরবর্তীকালে পোস্ট হেপাটিক জন্ডিস
বা পোস্ট সার্জিক্যাল জন্ডিস ডেভেলপ হতে পারে, সেটা হচ্ছে ইন্টারলুমিনাল অবস্ট্রাকশন। উইদিন দ্য ওয়াল, এটাতে কি অবস্ট্রাকশন হতে পারে? ফার্স্ট কজ তোমরা বলবো হচ্ছে স্ট্রিকচার। স্ট্রিকচারে কিছু পয়েন্ট আছে, তার মধ্যে মোস্ট কমনলি হচ্ছে সার্জিক্যাল ট্রমা, হ্যাঁ, বা আমরা বলতে পারি পোস্ট ট্রমাটিক। আমরা সার্জারি করে আসছি, যদি আমাদের এক্সপার্ট হ্যান্ড যদি না থাকে, আমরা যদি এক্সপার্ট যদি হেপাটোবিলের সার্জন হিসেবে যদি এটাকে সার্জারি না করি, অথবা পেশেন্টের এমন একটা কন্ডিশনে আমরা সার্জারি করছি যেটা আমরা পুরোপুরি অ্যানাটমিটা আমাদের কাছে ভিউ না, ক্যালোস ট্রায়াঙ্গেলে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না, আমরা সিবিডি আমরা পুরো আউটলাইনটা দেখতে পাচ্ছি না, এই অবস্থায় আমরা যদি মানে উইদাউট ব্লাইন্ডলি যদি কোনো আমরা সার্জারি করে আসি, যদি কোনো অ্যানাটমিটাকে ডিস্টিংশন না করে, তাহলে অনেক সময় সার্জিক্যাল ট্রমা ডেভেলপ করে, এবং পরবর্তীকালে পেশেন্টের আফটার 6 months or after 1 year patient develop post surgical stricture within the wall, হ্যাঁ, only CBD তে হয়। আর একটা কমন কোশ্চেন হচ্ছে এশিয়াটিক কোলাঞ্জিওহেপাটাইটিস অথবা স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস মানে এখানে ইনফ্লামেশন হয়, ক্রনিক ইনফ্লামেশন। এবং স্ট্রিকচার হচ্ছে প্রথম নম্বর বলছি স্ট্রিকচার, 2 নম্বর কজ বলবো ডিস্টাল বাইল ডাক্ট যদি কোনো গ্রোথ থাকে, কোলাঞ্জিওকার্সিনোমা। আউটসাইড দ্য ওয়াল, তাহলে উইদিন দ্য ওয়াল হচ্ছে দুইটা কথা, একটা হচ্ছে স্ট্রিকচার, একটা হচ্ছে গ্রোথ। স্ট্রিকচারে কি কি কজ বললাম, আর একটা হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমা, দুইটা পয়েন্ট। এবং আউটসাইড দ্য ওয়ালে কি কজ আমি বলতে পারি, সেটা বলবা কি, কমনলি বলবা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা খুব কমন, এটা আগে বলবো তোমরা। 2 নম্বর কমন বলবা যে অ্যাম্পুলার ভাটারে উইদিন 1 সেন্টিমিটারে যদি কোনো গ্রোথ থাকে, হ্যাঁ, সেটাকে আমরা বলি পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, সেটাও কিন্তু তোমার জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস এন্ড পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, এই দুইটা জন্ডিসের মধ্যে কিন্তু তোমাদেরকে আমরা পরীক্ষা জিজ্ঞেস করি আমরা ক্লাসিফিকেশন, যেটা আমি কিছু পরে বলবো। এই দুটো ক্লাসিফিকেশন, তিনটা ক্লাসিফিকেশন, যে একটা হচ্ছে তোমার ফ্লাকচুয়েটিং জন্ডিস, একটা হচ্ছে তোমার প্রোগ্রেসিভ ডিপেনিং জন্ডিস, এবং আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ইন্টারমিটেন্ট জন্ডিস। তো ইন্টারমিটেন্ট জন্ডিস হচ্ছে কি, এই জন্ডিসটা তোমার আপস অ্যান্ড ডাউনস, এটা জন্ডিসটা উপরে দিকে উঠবে আবার নামবে, এবং অনেক সময় বেজ লাইনে এটা চলে আসবে, নর্মাল বেজ লাইন টাচ করবে, সেটা হচ্ছে তোমার ইন্টারমিটেন্ট জন্ডিস। আর ফ্লাকচুয়েটিং জন্ডিস হচ্ছে যে এটাও আপস অ্যান্ড ডাউন, এটাও তোমার আপস অ্যান্ড ডাউনস হবে, হ্যাঁ, সিমটাও রিলিভ হবে, সিমটাও আবার বাড়ে যাবে। স্টোনটা যখন ইমপ্যাকশন হয়, স্টোন বা কোনো কারণে অবস্ট্রাকশন থাকলে, মেকানিক্যাল অবস্ট্রাকশন রিলিভ হয়ে গেলে, ইডিমা কমে গেলে আবার জন্ডিসটা সাবসাইড করে যাবে, কিন্তু নেভার এভার এটা কখনই বেজ লাইনটা টাচ করবে না। এই জন্ডিসের যে মাত্রাটা বায়োকেমিক্যাল লেভেলটা কখনোই বেজ লাইন টাচ করবে না, সেটা হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস। মাইন্ড ইট, আমি প্রথমে কথাটা বলেছি কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস and periampullary carcinoma. Carcinoma of the head of the pancreas, এই জন্ডিসটা হচ্ছে ডিপলি জন্ডিস, প্রোগ্রেসিভ জন্ডিস, বা এটাকে আমরা এক কথা বলতে পারি প্রোগ্রেসিভ ডিপেনিং জন্ডিস। এটা জন্ডিস একবার শুরু হলে প্রথম অবস্থায় তুমি দেখছো এই জন্ডিস বিলিরুবিন মাত্রা 8, তারপরে তুমি 1 মাস পরে দেখলা বিলিরুবিন মাত্রা হলো 18, পরে আরো 2 মাস পরে দেখলা বিলিরুবিনের মাত্রা 29। যদি কোনো ডিকম্প্রেশন না করা যায়, মেকানিক্যাল অবস্ট্রাকশনটা যদি ডিকম্প্রেশন না করা যায়, তাহলে কিন্তু এই জন্ডিসটা প্রোগ্রেসিভলি এটা ডিপলি ডিপেনিং হয়। এটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, এই জন্ডিসের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ফ্লাকচুয়েটিং টাইপ অফ জন্ডিস, হ্যাঁ, এটা হচ্ছে আপস এন্ড ডাউনস করে, যখন অবস্ট্রাকশন, যখন ইমপ্যাকশনটা যখন হয় তখন এটাকে আবার বাড়ি, আবার যখন এটা রিলিভ হয়ে যায় ট্রানজিয়েন্টলি এটা কমে আসে, কিন্তু নেভার লাইন টাচ দ্য বেজ লাইন লেভেল। এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। তাহলে আউটসাইড দ্য ওয়ালে কমন দুইটি কার্সিনোমা, একটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, এই দুটো পয়েন্ট মনে রাখবা। লাস্টে যদি তোমরা বলতে পারো ভালো মার্কস পাওয়ার জন্য, মেটাস্ট্যাটিক ডিপোজিট ইন দি পোর্টা হেপাটিস, হ্যাঁ, enlarged lymph node at the porta hepatis due to metastasis, এটা যদি তোমরা বলতে পারো তাহলে আরো বেশি নম্বর আমরা দেই। পোর্টা হেপাটিস রিজনে যদি কোনো মেটাস্ট্যাটিক ডিপোজিট হয়, সেটার কারণে অনেক সময় জন্ডিস ডেভেলপ করে, সেটা হচ্ছে আউটসাইড দ্য ওয়াল, এটার জন্য জন্ডিস ডেভেলপ করে, এটাও কিন্তু তোমার প্রোগ্রেসিভ জন্ডিসের মধ্যে পড়ে।
কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, বা আমরা এটাকে জিজ্ঞেস করতে পারি কি কি ডেঞ্জার হতে পারে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট নিয়ে আসছে, কি কি ডেঞ্জার হতে পারে। ফার্স্ট অফ অল কোলাঞ্জাইটিস, আমরা বলবা ইনফ্লামেশন। কি করে বুঝবা কোলাঞ্জাইটিস আছে? তার ফিভার থাকবে, হ্যাঁ তার ফিভার থাকবে, তার তোমার চিলসরা এগুলো থাকবে, তার তোমার সাইন্স অফ সেপসিস থাকবে, লিউকোসাইটোসিস থাকবে, পালস ট্যাকিকার্ডিয়া থাকবে, হাইপারটেনশন থাকবে, হ্যাঁ তারপর তার রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে। এগুলি কতগুলি সাইন সিনড্রোমটা এসআইআর যেটা বলি সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সেটা থাকবে। সেটা হচ্ছে তোমার কোলাঞ্জাইটিস একটা ফিচার। এবং তার রাইট অ্যাপ্রিকেন্টাল রিজিয়নে পেইন থাকবে, হ্যাঁ একটা পলিকি পেইন থাকবে, তার সাথে সাথে জন্ডিস থাকবে। অর্থাৎ সার্কোটস যে ট্রায়াডটা পেইন, ফিভার এন্ড জন্ডিস, সেটা নিয়ে তোমার কোলাঞ্জাইটিস একটা বৈশিষ্ট্য। লিভার অ্যাবসিস, হ্যাঁ এটা সিকুয়েলি অফ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস যদি থাকে, আমরা যদি ট্রিটমেন্ট না করি, পরবর্তীকালে এটা পেশেন্ট ডেভেলপ লিভার অ্যাবসিস, যেটাকে ড্রেন করতে গেলে আমাদের খুব সমস্যা পড়তে হয়। এটা আমরা এন্ডোস্কোপিক্যালি বা পারকিউটেনিয়াস ড্রেন করতে হয়, আমরা সার্জিক্যাল এটা এমনি বলি কারেকশন করতে পারি না। সেপ্টিসেমিয়া, হ্যাঁ সেপ্টিসেমিয়া একটা কন্ডিশন, এটা ওয়ান কাইন্ড অফ এন্ডোটক্সিমিয়া, এটা ডেভেলপ করে পরবর্তীকালে, এটাও একটা ডেঞ্জার। এবং সেকেন্ডারি biliary cirrhosis, নট প্রাইমারি biliary cirrhosis, এটা হচ্ছে সেকেন্ডারি biliary cirrhosis। acute renal shutdown, হ্যাঁ ডিআইসি, হ্যাঁ তোমার পেশেন্ট যদি খুব মানে খারাপ স্টেজে যায়, তখন কিন্তু পেশেন্ট ডেভেলপ ডিআইসি, যেটা আমাদের এখানে করোনা ইয়েতে ভাইরাস ইনফেকশনে কিন্তু তোমার ডিআইসি ডেভেলপ করে, এআরডিএস ডেভেলপ করে, সেপ্টিসেমিয়া ডেভেলপ করে, ঠিক আছে না? তো এইখানেও কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস এমন একটা কন্ডিশন, সেখানেও কিন্তু ডিআইসি ডেভেলপ করে। তাহলে আমি বলতে চাচ্ছি যে এখান থেকে একটা পয়েন্ট মানে ভাই যে ছোট্ট একটা পয়েন্ট জিজ্ঞেস করে যে কি কারণে পেশেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস মারা যায়, বা কি কারণে পেশেন্ট মারা যেতে পারে। তোমরা কমনলি বলবা দুটো কারণে পেশেন্ট মারা যেতে পারে, একটা হচ্ছে অ্যাকুট রিনাল ফেলিয়ার, একটা হচ্ছে ডিআইসি আর সেপ্টিসেমিয়া। ঠিক আছে, মনে থাকবে ডিআইসি, সেপ্টিসেমিয়া, অ্যাকুট রিনাল ফেলিয়ার, এই তিনটা কজ বলতে পারো ভাইবার জন্য, আমরা খুব খুশি হই। কি কি সার্জারির জন্য এই পেশেন্টের কি রিস্ক, একটা অবস্থায় জন্ডিসের পেশেন্টে আমরা সার্জারি করব, কি কি রিস্ক আমরা ফেস করতে হতে পারে। ফার্স্ট অফ অল ব্লিডিং, কেন ব্লিডিং হচ্ছে? কোনো বাইল থাকে না, নো বাইল, নো ফ্যাট মেটাবলিজম, নো ভিটামিন কে মেটাবলিজম, হ্যাঁ সো কোয়াগুলেশন ফ্যাক্টর যেমন ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলি কিন্তু তোমার আস্তে আস্তে এটার প্রোডাকশনটা কমে যাচ্ছে, হ্যাঁ সেই জন্য তোমার কি হচ্ছে, ফ্যাট মেটাবলিজমটা তোমার হচ্ছে না, নো কোনো বাইল মেটাবলিজম হচ্ছে না, সেই জন্য পরবর্তীকালে এই পেশেন্টটা তোমার প্রথম মিন টাইমটা বেড়ে যাবে, এবং এই প্রথম মিন টাইমটা বেড়ে যাওয়ার জন্য পেশেন্ট ডেভেলপ পোস্ট সার্জিক্যাল বা সার্জিক্যাল সময় আমরা যদি করি তখন প্রচন্ড ব্লিডিং হতে পারে। ইনফেকশন, পরবর্তীকালে পয়েন্ট অফ বলবো আছে ইনফেকশন। ইনফেকশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটা একটা রিস্ক পেশেন্টের জন্য, বিশেষ করে গ্রাম নেগেটিভ, হ্যাঁ এন্ডোটক্সিমিয়া, হ্যাঁ এটাকে আমরা বলবো, এটা খুব বেশি কমন। সেই জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লাগে। আমরা সাধারণত ব্রড স্পেকট্রাম সেফোরেক্সিমেক্সিটিল সেকেন্ড জেনারেশন সেফারোস্পোরিন উইথ মেট্রোনিডাজল আমরা হাই ডোজে দেই বা লোডিং ডোজে দেই। হেপাটিক ফেলিওর, এই সময় পেশেন্টের কি ডেভেলপ করে, হ্যাঁ হেপাটিক ফেলিওর ডেভেলপ করে, হ্যাঁ বা এটাকে আমরা হেপাটোরেনাল সিনড্রোম বলি। রেনাল ফেলিওর, hepatic failure, renal failure. Hepatorenal syndrome hepatic failure হয়ে যায়, একসাথে renal failure হয়ে যায়।
কভার্সার্স ল, কভার্সার্স এটা তোমাদের বানানটা তুমি হ্যালো হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। জি স্যার। আমি সমস্যা হয়ে গেছিল, মানে আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, বুঝছো? তো জি আমার স্যার। আমার এই এবং আমার বাবু অনেক চেষ্টা করলো, তারপর আসলে ইনশাল্লাহ এই আমি তাড়াতাড়ি শেষ করেছি। এই যে মানে সমস্যা হচ্ছে তোমাদের। তো ওই যে কভার্সার্স লটা বলছিলাম যে যে একটা অবস্ট্রাটিক জন্ডিসের পেশেন্ট যদি আমরা যে তাকে যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে গলব্লাডার পালপেবল পাই, তাহলে এই অবস্ট্রাকশনটা হচ্ছে নট ডিউ টু স্টোন ইনফেকশন ইন দি ডিস্টাল বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, ডিউ টু আদার কজ। এই কথাটাই হচ্ছে তোমার কভার্সার্স ল। ঠিক আছে, যে এই স্টোন ইনফেকশনের জন্য কিন্তু এই তোমার গলব্লাডারটা পালপেবল হয় না। এটা স্টোন ছাড়া যদি আদার কোনো কজের জন্য যদি আউটসাইড দ্য ওয়ালে যদি কোনো গ্রোথ থাকে, সেটার জন্য যদি কোনো কম্প্রেশনের কারণে যদি এটা আমার গলব্লাডারটা পালপেবল পেতে পারে, যেমন কার্সিনোমা হিট অফ দ্য প্যানক্রিয়াস, ডিজিটাল বাইলের কার্সিনোমা বা কোলাঞ্জিও কার্সিনোমা, কার্সিনোমা অফ দ্য অ্যাম্পুলা অফ দ্য ভ্যাটার, অথবা তোমার যদি মেটাস্ট্যাটিক লিম্ফ নোড প্রোটাইপাইটিস, এই কজগুলির জন্য তোমার এই গলব্লাডারটা পালপেবল হয়। এইটাই বৈজ্ঞানিক কভার্সাস তার এটা ল হিসেবে ইয়ে করেছিল, সেই জন্যই আমরা বলবো এটাকে কভার্সাস ল। এই কভার্সাস লরে দুটো ফ্যালাসি আছে। এই ফ্যালাসিটা হচ্ছে কি, যে অবস্ট্রাকশন যদি সিবিডি অবস্ট্রাকশন হয় বা স্টোন ক্যান অলসো গিভ রাইজ টু পালপেবল গলব্লাডার। এটা একটা কভার্সাস লসের যে ফ্যালাসি। এই স্টোনটা কি ধরনের স্টোন হতে পারে? এটা প্রাইমারি স্টোন হতে পারে, যে আগে থেকেই যদি কোনো স্টোন থাকতে পারে, অথবা ডাবল ইনফেকশন। এই স্টোনটা দুই জায়গায় ইনফেকশন হয়েছে, একটা হচ্ছে তোমার সিবিডিতে, অ্যাট এ টাইম সিবিডিতে হয়েছে, এবং আরেকটা হচ্ছে সিস্টিক ডাক্টের যে ইয়েটা মানে যে লুমেনটা, সেখানেও কিন্তু অবস্ট্রাকশন হয়েছে। সো ডাবল ইনফেকশন হয়ে যে থাকে, সেটাতেও তোমার কিন্তু এই লটা ফ্যালাসি আসে। অথবা যদি প্রাইমারি স্টোন যদি থাকে সিবিডিতে, সেটাও কিন্তু এই কভার্সাল লসের ফ্যালাসি। সাধারণত কভার্সাল লটা সাধারণত স্টোন ছাড়া আদার কজের জন্য এই গলব্লাডার পালপেবল হয়, কিন্তু ফ্যালাসি হচ্ছে স্টোন দিয়েও কিন্তু আমরা গলব্লাডার পালপেবল হতে পারে। সেটা হচ্ছে কি ধরনের স্টোন? প্রাইমারি স্টোন যদি থাকে, যে সেকেন্ডারি স্টোন না, মানে গলব্লাডার স্টোন ছিল সিবিডিতে চলে আসছে, সেই স্টোন মেকানিক অবস্ট্রাকশন করছে, সেটা না, আগে থেকেই তার স্টোন ছিল কনজেনিটাল, বা তোমার লিভার থেকে আসছে, বা ইয়ে থেকে আসছে, ইন্টারনালি থেকে আসছে। অথবা ডাবল ইনফেকশন, একসাথে একই সাথে তোমার সিস্টিক ডাটি অবস্ট্রাকশন আছে, অথবা তোমার সিবিডি অবস্ট্রাকশন আছে। ডাবল ইনফেকশন যদি থাকে, সেই ক্ষেত্রেও তোমার বলা যাবে যে স্টোন ইনফেকশনের কারণে কিন্তু মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়ে আমরা গলব্লাডার পালপেবল পেতে পারি। তো এটাও ফ্যালাসিটা তোমরা মনে রাখতে পারো। ডায়াগনোসিস কিভাবে করবো? আমরা হিস্ট্রি নিব আমরা পেশেন্টের। এটা একটি ইম্পর্টেন্ট কি জিনিস, এজ কত, আগে কোন সার্জারি হয়েছিল কিনা, পেশেন্ট ক্রনিক অ্যালকোহল ইনটেক কিনা, পেশেন্ট কোন ড্রাগস নেয় কিনা, কন্ট্রাসেপটিভ পিল, অ্যান্টি টিউবারকুলোসিস, অ্যান্টি এলমেটিক, ক্লোরপ্রোমাজিন, এই ড্রাগসগুলি খায় কিনা, পেশেন্টের বিলিয়ারি কলিক, ফিভার, জন্ডিস বা সার্কোস্ট্রাইড আছে কিনা, এবং পেশেন্টের আগে থেকে তার কোনো ইনজেকশন বা তোমার কোনো ভ্যাকসিন নিয়েছিল কিনা, বা তোমার কোনো ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি আছে কিনা। বিশেষ করে কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, এটাকে তোমার এক্সক্লুড করতে হবে, কারণ কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়াতে পরবর্তীকালে তোমার স্টোন হতে পারে। এবং ফ্যামিলি হিস্ট্রি অফ হেমোলাইটিক ডিসঅর্ডার, অনেক সময় ফ্যামিলিতে জেনেটিক ডিসঅর্ডার থাকে, হ্যাঁ, সেটার জন্য ফ্যামিলিতে এটা রান করে, এটাও কিন্তু আমরা হিস্ট্রিতে এগুলা জিনিস আমরা ইনপুট করবো। এটা নিয়ে এগুলো তোমরা মনে রাখবা। অবস্ট্রাটিক যেমন স্টিগমাটা কি, যে পেইন ইন দি রাইট আপার অ্যাবডোমেন, জন্ডিস, এবং এই জন্ডিসটা হচ্ছে কনজুগেটেড ভ্যারাইটি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পেল, বাল্কি, অফেন্সিভ স্টুল দ্যাট ফ্লোটস অন ওয়াটার ইন দি প্যান। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। পেল, বাল্কি, অফেন্সিভ স্টুল দ্যাট ফ্লোটস অন দ্য ওয়াটার ইন দি প্যান, এটাকে আমরা বলি স্টেটোরিয়া। হোয়াট ইজ স্টেটোরিয়া? স্টেটোরিয়া হচ্ছে পেল, বাল্কি, অফেন্সিভ স্টুল দ্যাট ফ্লোটস অন দ্য ওয়াটার ইন দি প্যান। এটা মনে রাখবেন। টিচিং, তাহলে 3টা পয়েন্ট কি বললাম? স্টিগমাটা হচ্ছে
একটা হচ্ছে জন্ডিস, এটা মোস্ট কমনলি হচ্ছে কনজুগেটেড ভ্যারাইটি। 2 নম্বর হচ্ছে তোমার স্টেটোরিয়া। 3 নম্বর হচ্ছে তোমার ইচিং। এই ইচিংটা হচ্ছে জেনারেলাইজড, তাই এটা বডি ওয়ালে থাকবে না, মেনলি এক্সট্রিমিটিতে থাকবে। এবং এক্সট্রিমিটি নট তোমার হচ্ছে আমরা যে কার্ভেরিয়াম, যে বডি যে মেইন আমাদের যেটা অ্যাবডোমেন বা থোরাক্স, এইখানে কিন্তু তোমার ইচিংটা থাকবে না, এক্সট্রিমিটিতে থাকবে। এবং এই জন্ডিসটা কেন হয়, এটার ইচিংটা কেন হচ্ছে, যেটা ইরিটেশন অফ দ্য সাবকিউটেনিয়াস নার্ভস বাই বাইল সল্টস অ্যান্ড বাইল অ্যাসিডস, এটার জন্য ইরিটেশন করে, ক্রনিক ইরিটেশন হয় বাইল অ্যাসিড বাইল সল্ট ডিপোজিশনের জন্য, যে কিউটেনিয়াস নার্ভ এন্ডিংগুলি এটা ইরিটেশন হয়, সেই জন্য ইচিং হয়। প্যাসেজ অফ হাই কালার ইউরিন, এটা তোমরা বলতে পারো, এটার জন্য বলে আমরা খুব খুশি হই। এটা হচ্ছে 4টা পয়েন্ট তোমার হচ্ছে স্টিগমাটা অফ দ্য কোলেস্টেটিক জন্ডিস। তাহলে এখন এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা জন্ডিস আগেই বলেছি, ফ্ল্যাকচুয়েটিং অথবা প্রোগ্রেসিভ। ফ্ল্যাকচুয়েটিং সিস্টেম, if stone moves, also in periampullary carcinoma, growth due to carcinoma, necrosed tissue sloughed out. Progressive, carcinoma the head of the pancreas, cholangiocarcinoma, impacted stone in the CBD. Jaundice sudden onset or gradual onset, যেমন আমরা sudden onset হতে পারে, sudden onset জন্ডিস কাজে হতে পারে যে স্টোন ইনফেকশন হয়ে গেছে, আর গ্র্যাজুয়াল অনসেট কি হতে পারে, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। জন্ডিস মে বি পেইনলেস হতে পারে, কোনো ব্যথা নাই, যেমন হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেইনলেস জন্ডিস। আর পেইনফুল জন্ডিস হতে পারে তোমার হতে পারে স্টোনের জন্য। এখন ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা কি কি দেখবো, জেনারেল এক্সামিনেশন আমরা জন্ডিস দেখবো, অ্যানিমিয়া দেখবো, ডিহাইড্রেশন দেখবো, লিভার ফেলিয়ারে আমরা ফিচার্স গুলো দেখবো। হ্যাঁ, আমরা এগুলো পড়েছি, ফিটোর হেপাটিকাস, যেগুলি আমরা পাই, হ্যাঁ, সাবকিউটেনিয়াস নোডুলস পাই, এগুলি আমরা সার্চ করব। লিম্ফ নোড আছে কিনা, বিশেষ করে সুপ্রাক্লাভিকুলার লিজনে লিম্ফোডেনপাথি থাকতে পারে, ফিভার থাকতে পারে যদি কোলাঞ্জাইটিস থাকে, চিল স্ট্রাইকও থাকতে পারে। লোকালি আমরা কি দেখবো, লোকাল এক্সামিনেশন আমরা দেখবো গলব্লাডার পালপেবল অর নট। যদি গলব্লাডার পালপেবল থাকে, এটা কভারসেস ল বলছে স্টোন না, এটা কার্সিনোমার জন্য, অথবা যদি এটা পালপেবল না থাকে তাহলে স্টোনের জন্য। কমনলি ফ্যালাসি ছাড়া লোকালাইজড টেন্ডারনেস থাকতেও পারে, না থাকতে পারে, মানে মার্ফি সাইন্স পজিটিভ থাকতে পারে, নাও থাকতে পারে। হেপাটোমেগালি, এটা হেপাটোমেগালি কিছু থাকে দুইটা কারণে, একটা হচ্ছে কার্সিনোমার জন্য থাকতে পারে অ্যাডভান্স কেসে, আর এটা হচ্ছে তোমার ভাইরাল হেপাটাইটিস, তার আগে থেকে ভাইরাল হেপাটাইটিস ছিল, তাহলে টেন্ডার আমরা হেপাটোমেগালি পাবো। তাহলে আমরা লিভার ইলনেস পেতে পারি দুইটা কন্ডিশন, একটা হচ্ছে কার্সিনোমা, একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এটাও আমরা ভাইভারে জিজ্ঞেস করি, লোকাল এক্সামিনেশন এটা পাই। স্প্লেনোমেগালি, তাহলে আমরা এই যে কনজেনিটাল হেমোলারিক অ্যানিমিয়া বলছিলাম, তার সিকুয়েল হিসেবে টোটাল হাইপারটেনশন থেকে সিরোসিস ডেভেলপ হতে পারে। সিরোসিস যদি ডেভেলপ করে তাহলে আমরা স্প্লেনোমেগালি পেতে পারি, তাহলে স্প্লেনটাও আমরা ইনল্যান্ড পেতে পারি এই অবসর জন্ডিস পেশেন্টে, এটাও লোকালি আমরা পাই। অ্যাসাইটিস পেতে পারি, কোন কোন কন্ডিশনে অ্যাসাইটিস পাই, আমরা যদি কার্সিনোমা প্যানক্রিয়াস পাই অ্যাডভান্স স্টেজে, তাহলে আমরা পেরিটোনিয়াল ডিপোজিটস অ্যাসাইটিস পেতে পারি, আর সিরোসিসে আমরা অ্যাসাইটিস পেতে পারি। আদার কোনো যদি গ্রোথ আমরা বা লাম, যদি অ্যাবডোমিনাল লাম, ইন্টারঅ্যাবডোমিনাল লাম আমরা সার্চ করব, বিশেষ করে পেলভিক ডিপোজিট, আমরা ডিজিটাল এক্সামিনেশন করে পেলভিক ডিপোজিট সার্চ করব, যে শেলফ অফ ব্রুমার শেলফ বা শেলফ অফ ব্রুমার, যেখানে সবচেয়ে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট আমাদের পেলভি, সেখানে কিন্তু আমরা ডিপোজিট পেতে পারি। ইনভেস্টিগেশনস কি করি আমরা, মোস্ট কমনলি হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, প্লেন এক্স-রে অ্যাবডোমেন, আমরা 10 থেকে 15% রেডিওপ্রোজেস্টেরন কিন্তু আমরা দেখতে পারি, হ্যাঁ, 10 থেকে 15% রেডিও অপাসিটি আমরা পাই প্লেন এক্স-রে। কি কি বায়োকেমিক্যাল মার্কার, বিলিরুবিন, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেস, হ্যাঁ, এটা আমরা কিন্তু সাধারণত পেতে পারি। থ্রোম্বিন টাইম, এটা আমরা দেখি, সিরাম টোটাল প্রোটিন দেখি, অ্যালবুমিন গ্লোবিন রেশিও দেখি, এবং ভাইরাল মার্কার দেখিয়েছি এইচবিএস এজি। সাসপেক্টেড যদি আমরা হেমোলাইটিক ডিসঅর্ডার যদি সাসপেক্ট করি, তাহলে আমরা কি দেখবো, রেটিকুলোসাইট কাউন্ট দেখবো, আরবিসি ফ্র্যাজিলিটি টেস্ট দেখবো, কুমস টেস্ট, হ্যাঁ, এগুলি আমরা, এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তার 4টা পয়েন্ট কি বললাম, হেমোলাইটিক ডিসঅর্ডার বা সিরোসিস যদি থাকে, তাহলে আমরা রেটিকুলোসাইট কাউন্ট, আরবিসি ফ্র্যাজিলিটি টেস্ট,
Coombs test and hemoglobin electrophoresis এগুলি আমরা করব। ইউরিন আমরা কি দেখব? We should beginning with the simple and cheapest test. আমরা তাহলে সবচেয়ে প্রথম যেটা cheapest test, simple test সেটা দিয়েই আমরা শুরু করব ইউরিন, রুটিন এক্সামিনেশন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। কি কি পেতে পারি আমরা? ইউরোবিলিনোজেন পেতে পারি। ইউরোবিলিনোজেনটা সাধারণত অ্যাবসেন্ট থাকে অবস্ট্রাটিক জন্ডিসে, বা বাইল পিগমেন্ট ইজ প্রেজেন্ট। তাহলে অন্যান্য জন্ডিসে, বিশেষ করে তোমার হেপাটিক জন্ডিসে আমরা ইউরোবিলিনোজেন পেতে পারি, কিন্তু অবস্ট্রাটিক জন্ডিসে এসে দেখা যায় ইউরোবিলিনোজেনটা ওয়াশ আউট হয়ে যায়, এখানে আমরা পাবো না। এখানে আমরা কি পাবো? আমরা রিডিউসিবল সাবস্টেন্স যেটা বাইল পিগমেন্ট, সেটা কিন্তু আমরা এখানে বিলিভার্ডিন বা যেগুলো আমরা পিগমেন্ট পাই, সেটা কিন্তু আমরা এখানে পাবো ইউরিনে। ম্যানেজমেন্ট, আমরা এই পেশেন্টকে ম্যানেজমেন্ট করবো কি? ট্রিটমেন্টটা কিন্তু আমরা সার্জিক্যাল। তোমাদের একটা পয়েন্ট, তোমাদের বেসিক পয়েন্ট কথা বলে রাখি যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ট্রিটমেন্ট। এই কথাটা যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই, তোমাদেরকে কিন্তু মাইন্ড ইট। ম্যানেজমেন্ট বলতে আমরা বলি যে ওভারঅল পেশেন্টকে আমরা, পেশেন্টের যে ক্লিনিক্যাল কন্ডিশনটা এইটাকে ম্যানেজ করা, হ্যাঁ। আর ট্রিটমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে স্পেসিফিক, আমরা তুমি সার্জারিতে এই পেশেন্টের ডিজিজ আমরা ডায়াগনোসিস করছি, স্পেসিফিক সার্জারিক্যাল ট্রিটমেন্টটা সেটা হচ্ছে ট্রিটমেন্ট। আর ম্যানেজমেন্ট হচ্ছে সম্পূর্ণ পেশেন্টের থ্রুআউট দ্য পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনটাকে ম্যানেজমেন্ট। তো ট্রিটমেন্ট এই ধরনের অবস্থায় জন্ডিসের পেশেন্ট আসলে আমাদের ট্রিটমেন্ট কি? সার্জিক্যাল ট্রিটমেন্ট। বিফোর সার্জারি the patient is to be prepared, এই কথাটা বলতে হবে, পেশেন্টকে ওয়েল প্রিপেয়ার্ড করতে হবে। কমপ্লিট বেড রেস্ট, adequate resuscitation, non-fatty high intake of glucose, ভিটামিন কে প্যারেন্টালি, বিশেষ করে কোনাকিয়ন, ভাইটামিনাডিয়ন 10 মিলিগ্রাম করে আমরা দেই, এটা ইন্টারমাস করে দেই 3 থেকে 5 দিন। এবং আমরা রেনাল শাটডাউন ডেভেলপ করে আমরা ম্যানিটল দিই 10% সলিউশন 500 ml বিফোর এন্ড ডিউরিং অপারেশন। এটা কাজটা কি? টু মেইনটেইন অ্যাডিকুয়েট কিডনি বা রেনাল পারফিউশন। এবং আমরা পেশেন্টকে ডিকম্প্রেশন করব, আমরা ইউরিনারি ট্র্যাক্ট ডিকম্প্রেশন করব বাই ওয়ে অফ ক্যাথেটারাইজেশন। এবং আমরা সেপ্টিসিমিয়া কারেকশন করব, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেটিক্যালি দেব। গ্লিসারিন সাপোজিটরি অপারেশন 2 days আগে, হ্যাঁ, আমরা এটাকে বাউল ক্লিয়ারেন্সের জন্য আমরা গ্লিসারিন সাপোজিটরি দেব। সার্জারি কি হিসেবে ব্যবহার করে? অ্যাকর্ডিং টু কজ। অ্যাকর্ডিং টু কজ আমরা সার্জারি করব। স্টোন ইনফেকশন যদি হয়, কোলিডোকোলিথিয়াসিস, তাহলে কোলিডোকোলিথিয়াসিস থাকে আমরা কি করব? কোলিডোকোলিথোটমি বা ক্যালকুলা ইন্ডিং সিভিডি থাকে, তাহলে আমরা কি করব? কোলিডোকোলিথোটমি। কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা আমরা অপারেশন কি? এটা আছে প্যানক্রিয়াটিকো ডিডোনেক্টমি। এটা একটা খুব ডিস্ট্রাকটিভ অপারেশন, এটাকে আমরা সংক্ষেপে বলি হুইপলস অপারেশন। এটারই একটা আমরা মানে এটা তোমাদের মডার্ন মডিফিকেশন আছে, সেটাকে বলা হয় পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটিকো ডিডোনেক্টমি, পাইলোরাস প্রিজার্ভিং হুইপলস অপারেশন, এটা বর্তমানে বলা হচ্ছে পিপিপিডি। রেফার্ড পেইন, এই যে আমাদের যে জন্ডিসের পেশেন্ট আমাদের যে আসে, এই পেশেন্টের আমরা বলি যে পেইনটা হাইপোকন্ড্রিয়াল রিজন থাকে, পরে রেফার্ড হয়ে যায়। তো রেফার্ড পেইনটা আসলে কি? এই মেকানিজমটা কি? এটা একটু তোমাদের বলে রাখি আউটলাইন। যে সোমাটিক পেইন and somatic and visceral afferent nerve convergence on the same spinothalamic neurons. Because somatic pain is much more common than visceral pain, the brain has learned that activity arriving in the given pathway is caused by a pain stimulus in a particular somatic area. When the same pathway is stimulated by activity in afferents, the signals reaching the brain is no different and the pain is projected to the somatic area. অর্থাৎ তোমার যে সোমাটিক যে ভিসারাল যে নার্ভ এন্ডিং যে তোমার পেইনটা যে কনভার্জেন্স হয়, পেইন পাথওয়ে যে কনভার্জেন্স হয়, সেটা সেম স্পাইনোথালামিক ট্র্যাক্টের নিউরনটাকে সেন্সিটিভ করে এবং সেখান থেকে সেম সিগন্যালটা ব্রেইন এটাকে তোমার ক্যাচ করে। এবং এই যে সিগন্যালটা যে পায়, এই সিগন্যালটা যে ব্রেইনে আসে, সেটার মধ্যে এটা কি সোমাটিক এরিয়া থেকে আসে না তোমার ভিসারাল
এরিয়াল থেকে আসে সেটা কোনো ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক থাকে না, এটার সিগন্যালটা সেম হিসেবে একইভাবে এটা ব্রেনে আসে, সেম রেসপন্স থাকে। সেই জন্যই এই পেইনটার মেকানিজমটা হচ্ছে যে এটা তোমার অ্যাট এ টাইম এটা তোমার ওই হাইপোকন্ড্রিয়া ভিজনের পেশেন্টের পেইন করে এবং সেখান থেকে আমরা পেইনটা তোমার কোথায় চলে যায়, পেশেন্ট তোমার ওখান থেকে রাইট তোমার হচ্ছে সোলজার রিজন, সোলজার টিপ অথবা পেশেন্টের ইন বিটুইন দ্য স্ক্যাপুলার, হ্যাঁ এইখানে তোমার পেশেন্টের প্রজেকশন করে পেইনটা। সেই জন্য এই পেশেন্টের ক্যারেক্টারিস্টিককে বলা হচ্ছে রেফার্ড পেইন, এটা তোমাদের মনে রাখতে হবে। হোয়াট ইজ ক্যালোটস ট্রায়াঙ্গেল বা সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেলস অফ ক্যালোটস? হ্যাঁ, এটা কি জিনিস? ক্যালোটস ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটি অ্যানাটমিক্যাল ট্রায়াঙ্গেল যেটাকে বলা হচ্ছে সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস। এটা বাউন্ডারিটা কি? উপরের দিকে কি থাকে? ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার, ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার। মিডিয়ালি বাই থাকে কি? মিডিয়ালি থাকে এটা কমন হেপাটিক ডাক্ট, এটা নিচের দিকে কি থাকে? সিস্টিক ডাক্ট, এবং এটা ট্র্যাভার্সড বাই দ্য সিস্টিক আর্টারি। হ্যাঁ, তাহলে আমি কি কি বললাম? এটার উপরের বাউন্ডারিটা হচ্ছে ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার, মিডিয়াল ওয়ালটা ফর্মড বাই দ্য কমন হেপাটিক ডাক্ট এবং ইনফিরিয়র ওয়ালটা ফর্মড বাই দ্য সিস্টিক ডাক্ট। তাহলে ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার, সিস্টিক ডাক্ট আর মিডিয়ালি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এই যে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস। এই ট্রায়াঙ্গেলের কন্টেন্টটা হচ্ছে তোমার কি? এখান থেকে সিস্টিক আর্টারি এখান দিয়ে ট্রাভার্স করে এবং এখানে একটা লিম্ফ নোড থাকে, লিম্ফ নোড অফ লান্ড, এটাই এর কন্টেন্ট। এবং এই লিম্ফ নোডে কিছু ফ্যাট থাকে, এই ফ্যাটি সাবস্টেন্স থাকে, এটাই তোমার এর কন্টেন্ট। এটা আমরা ভাইভাতে জিজ্ঞেস করি হোয়াট ইজ ক্যালোটস ট্রায়াঙ্গেল এবং কন্টেন্টস অফ দ্য ক্যালোটস ট্রায়াঙ্গেল। হোয়াট ইজ কোলেস্টেরোলিসিস বা স্ট্রবেরি গলব্লাডার? এটা একটা তোমাদের ছোট্ট টপিকস। এটা হচ্ছে কি? সাবমিউকাস অ্যাগ্রিগেশন অফ কোলেস্টেরল ক্রিস্টালস এন্ড কোলেস্টেরল এস্টার্স। সাবমিউকাস লেয়ারে অ্যাগ্রিগেশন হয় কোলেস্টেরল ক্রিস্টাল এন্ড কোলেস্টেরল এস্টার্স, এটা ডিপোজিশন হয় সাবমিউকাস লেয়ারে। এটাই হচ্ছে তোমার অনেক দিন ধরে হতে ডিপোজিশন হতে হতে যে কন্ডিশনটা ডেভেলপ করে, এটাকে বলা হচ্ছে স্ট্রবেরি গলব্লাডার বা কোলেস্টেরোসিস। তোমরা স্ট্রবেরি দেখছো ফল, স্ট্রবেরি মতো এখানে ডিপোজিশন হয়। হোয়াট ইজ হেমোলাইটিক জন্ডিস? একটু বলে নেই। হেমোলাইটিক জন্ডিস হচ্ছে এমন ধরনের জন্ডিস, এটার লেভেলটা থাকে আনকনজুগেটেড বিলিরুবিনিমিয়া। এখানে থাকে স্টুলে থাকে স্টারকোবিলিনোজেন এবং ইউরিনে থাকে ইউরোবিলিনোজেন। তাহলে ওয়ালস্টারিক জন্ডিস এটার মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? ওয়ালস্টারিক জন্ডিসে থাকে কনজুগেটেড বিলিরুবিন ইন দ্য ব্লাড, এটার স্টুলে থাকে হচ্ছে স্টারকোবিলিনোজেন, এখানে ওখানে ছিল প্রেজেন্স আর এখানে ওয়ালস্টারিক জন্ডিসে অ্যাবসেন্স। তাহলে এখানে কি থাকে? এখানে তোমার থাকে ইউরোবিলিনোজেন ছিল হচ্ছে তোমার হেমোলাইটিক জন্ডিসে, এখানে অ্যাবসেন্স থাকে হচ্ছে ইউরোবিলিনোজেন ওয়ালস্টারিক জন্ডিস। তাহলে হেমোলাইটিক জন্ডিসের সাথে এটা তফাৎটা হচ্ছে তোমার মনে রাখলা। এখন হেপাটোসেলুলার জন্ডিসে কি থাকে, যেটাকে আমরা মেডিকেল জন্ডিস বলি? এখানে থেকে কনজুগেটেড বিলিরুবিন থাকতে পারে এবং আনকনজুগেটেড বিলিরুবিন থাকবে। ইউজুয়ালি কমনলি সাধারণত স্টারকোবিলিনোজেন এখানে অ্যাবসেন্ট থাকে স্টুলে। ইউজুয়ালি ইউরোবিলিনোজেন এখানে ইউরিনে অ্যাবসেন্ট থাকে। কি কি লিভার স্পেসিফিক তোমার মার্কার আছে, বায়োকেমিক্যাল মার্কার? এটাকে বলা হচ্ছে ALT, AST। এটা রিটেনে তোমরা লিখবা অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এটাকে আরেকটা নাম হচ্ছে ASGPT বা সিরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামিনেজ। আরেকটা কি মার্কার? AST, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, or SGOT, সিরাম গ্লুটামেট অক্সালো অ্যাসিটেট ট্রান্সঅ্যামিনেজ। এই অ্যাব্রিভিয়েশন গুলি রিটেনে তোমরা শিখবা, এটা রিটেনে বা স্পিডে তোমাদের এটা লিখতে হতে পারে। ক্লিনিক্যাল জন্ডিস আমরা কখন বলবো? এটা মার্কারটা হচ্ছে লেভেলটা হচ্ছে মোর দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার অর মোর দেন 50 মিলিমোল পার লিটার। এটা হচ্ছে তোমার লেভেল অফ ক্লিনিক্যাল জন্ডিস। যখন কখন জন্ডিস ক্লিনিক্যালি সুপারভেন করে, এটা লেভেলটা হচ্ছে মোর দেন 3 কাট মার্কস। আর নর্মাল লেভেল কত যদি ভাইবা জিজ্ঞেস করায় তখন বলবা 0.1 to 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 2 to 70 মিলিমোল পার লিটার। এটা মনে রাখবার, সবাই মনে রাখবার ইনশাল্লাহ। বায়োকেমিক্যাল ফিচার্স অফ অবস্ট্রাটিক জন্ডিস এক কথায় শুনে একটু দেখে নাও, বড় দরকার নাই।
conjugated hyperbilirubinemia, urobilinogen is in urine, alkaline phosphatase or 5 nucleotides, its level is not influenced by bone disease or not induced by alcohol. Minimal or no elevation of the serum transaminases. মানে মিনিমাল এটা বাড়তে পারে এসটি তোমার এএলটি, হ্যাঁ, অথবা তোমার কোনো এলিভেশন না হতে পারে। আর অ্যালকালাইন ফসফেটেসটা এটা বাড়বে, অথবা 5 নিউক্লিওটাইডেস এটাও তোমার এটা বাড়বে। Presence of bilirubin in the urine as the conjugated bilirubin is water soluble and as therefore filtered in the glomerulus. হ্যাঁ, তাহলে কনজুগেটেড বিলিরুবিনটা কি এখানে যে হচ্ছে, এটা কিন্তু ওয়াটার সলিউবল বিলিরুবিন, এবং এটা সেই জন্য এটা যেহেতু এটা ফিল্টার্ড হয়ে যাচ্ছে গ্লোমেরুলাসে, ঠিক আছে, সেই জন্য এটা কনজুগেটেড বিলিরুবিনিয়া। Elevation in the serum cholesterol and bile acid levels, although these are not routinely measured, biochemical markers of cholestasis do not distinguish between intra and extrahepatic obstruction. Because it is important, biochemical markers of cholestasis do not distinguish between intra and extrahepatic obstruction. অর্থাৎ intrahepatic jaundice না extrahepatic jaundice, এটাকে ডিস্টিংগুইশ করবা কি করে? এটা তোমার ডিস্টিংগুইশ করার জন্য একটা লেভেল মার্কার তোমাদের মনে রাখা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস, যে মার্কারটা সেটা স্পেসিফিক ইন দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস, অ্যান্ড গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ অথবা জিজিটি, এটা স্পেসিফিক ফর ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস। আবার বলছি, এক্সট্রাহেপাটিক কোলেস্টাসিসের জন্য মার্কার হচ্ছে রাইজ অফ অ্যালকালাইন ফসফেটেস, আর ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিসের জন্য মার্কারটা হচ্ছে রাইজ অফ গামা glutamyl transferase. Last of all, relation between postoperative renal failure and severe conjugated hyperbilirubinemia. হ্যাঁ, তাহলে আমাদের যে তোমার যে এখানে যে পেশেন্টের হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করে, এই যে তোমার সার্জিক্যাল জন্ডিসে, এটা কজটা কি কি কজের জন্য হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করে? এটা প্রথম কজ হচ্ছে ডিক্রিজ জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যায়। Direct action of bilirubin on the tubules. Conjugated bilirubin filtered in the glomerulus. যেহেতু এটা ওয়াটার সলিউবল, সেজন্য গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হয়ে চলে যায়, ফিল্টার হয়ে চলে যায়, এবং এই গ্লোমেরুলার টিউবুলে এটা প্রিসিপিটেট করে এবং ব্লক করে যায় রেনাল টিউবুল। তাহলে রেনাল টিউবুলার ব্লকেজ, তাহলে তোমার কি হচ্ছে, জিএফআরটা কমে যাচ্ছে, এখানে প্রিসিপিটেট করতেছে, এবং পরবর্তীকালে এখানে টিউবুলার ব্লকেজ হয়ে যাচ্ছে এবং টিউবুলার নেক্রোসিস হয়ে যাচ্ছে। এবং আরেকটা কজ হচ্ছে কি, relative cortical ischemia due to degree of vascular shunting in the kidney. তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললাম, রিলেটিভ কর্টিক্যাল ইস্কেমিয়া, রেনাল কর্টেক্সে ইস্কেমিয়া হয়, কেন হয়? ডিউ টু ভাস্কুলার শান্ট হয়, ভাস্কুলার শান্টিং ইন দি কিডনি, সেই জন্য তোমার কর্টেক্সে রেনাল কর্টেক্সে ইস্কেমিয়া হয়। এই দুইটা কজ হচ্ছে জিএফআর কমে। কি কজ বললাম? ডাইরেক্ট কজ, এটা ইনডাইরেক্ট কজ। ডাইরেক্ট কজ কি হচ্ছে, যে বিলিরুবিনটা তোমার টক্সিক, এর জন্য বিলিরুবিনটা তোমার এটাকে প্রেসিপিটেট করে, রেনাল টিউবের ব্লকেজ করে, রেনাল টিউবের নেক্রোসিস করে। অথবা আর কি হতে পারে, এটা ইনডাইরেক্টলি কি করে, কর্টিক্যাল ইস্কেমিয়া হয়, যেহেতু ভাস্কুলার শান্ট হচ্ছে কিডনিতে, সেই জন্য তোমার কি হয়, জিএফআরটা কমে যায়, সেই জন্য তোমার হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করে। এবং 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রি অপারেটিভ হাইপারবিলিরুবিন। যদি পেশেন্টকে যদি আমরা ঠিকমতো প্রিপারেশন না করি, আমরা যদি পেশেন্টকে ফ্লুইডটা ঠিকমতো না দেই, রিসাসিটেশন ঠিকমতো না করি, তাহলে পেশেন্ট কি হয়, হাইপোভলিউমিয়া ডেভেলপ করে প্রি অপারেটিভ, অপারেশন আগে। সেই পেশেন্টটাও কিন্তু পরবর্তীকালে রেনাল শাটডাউন ডেভেলপ করতে পারে। তাহলে ওয়েল প্রিপারেশন না করে যদি তুমি সার্জারি করতে যাও, সেটা খুব ডেঞ্জারাস। আরেকটা কি পয়েন্ট, হাইপোটেনশন উইথ biliary sepsis, পেশেন্ট এখানে সেপসিস কন্ডিশন থাকে, হাইপোটেনশন থাকে, সেটাও খুব ডেঞ্জারাস। অ্যান্ড লাস্ট অফ অল ইজ এন্ডোটক্সিমিয়া, অর্থাৎ গ্রাম নেগেটিভ এন্ডোটক্সিমিয়া কেন হয়? ফ্রম অ্যাবজর্পশন অফ এন্ডোটক্সিন produced by intestinal microflora। এই জন্য কি হয়, এই যে এন্ডোটক্সিন, এটা রেনাল ফাংশনটাকে এটা ইম্পেয়ার করে যায় ইন দ্য প্রেজেন্স অফ সার্কুলেটিং, যে আমরা পেরিফেরাল সার্কুলেশনে এন্ডোটক্সিন গুলো চলে আসে, এটা পরবর্তীকালে তোমার রেনাল ফাংশনটাকে ইম্পেয়ার করে। তাহলে এই যে 5টা পয়েন্ট বললাম, এই পয়েন্টের জন্য তোমার জিএফআরটা কমে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও কমে যায়, পরবর্তীকালে পেশেন্ট ডেভেলপ অ্যাকুট রেনাল শাটডাউন। তাহলে কি পয়েন্ট, এটা তোমার মনে রাখবে অবশ্যই। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন অফ বিলিরুবিন, tubular blockage, renal tubular necrosis, indirectly cortical, renal cortical ischemia due to vascular shunting in the kidney,
3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার যে প্রি অপারেটিভ যদি আমরা রিসাসিটেশন ঠিকমতো না করি তাহলে পেশেন্ট ডেভেলপ হাইপোভলিমিয়া। 4 নম্বর হচ্ছে হাইপোটেনশন থাকে এবং পেশেন্ট ডেভেলপ biliary sepsis। এই কন্ডিশনে সার্জারি করতে গেলে আমাদের পেশেন্ট ডেভেলপ তোমার শাটডাউন। And last of all is gram negative endotoxemia. This is from the absorption of the endotoxin from the intestinal microflora, peripheral circulation loading with the circulating endotoxin, and this causes impaired renal function, and this sequelae পরবর্তীকালে পেশেন্ট ডেভেলপ অ্যাকুট রেনাল শাটডাউন। এই 5টা কজের জন্য এই পেশেন্ট অলরেডি জন্ডিস ওয়েল প্রিপারেশন না করে যদি আমরা পেশেন্টকে সার্জারি করতে যাই, পেশেন্ট ডেভেলপ সার্জিক্যাল জন্ডিস তোমার হচ্ছে রেনাল শাটডাউন। তাহলে এটা হচ্ছে তোমার জিএফআর কজেস কমানোর জন্য কম। এই হচ্ছে তোমার আজকে তোমাদের লেকচার। তো তোমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। সবাইকে তোমাদের মাহে রমজানের শুভেচ্ছা। সবাইকে সালাম, শুভ দুপুর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আমি তো না বলি না, আমি ওখানে